ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো, তোমাদের যে সিরিজটা আমি শুরু করেছিলাম লুসেন্টের উপর, কার জন্য? বিশেষ করে বিহারের যারা পরীক্ষা দিচ্ছ বিপিএসসি 4.0, তাদের জন্য তো ইম্পর্ট্যান্ট আছেই। তার সাথে সাথে ইন্ডিয়াতে যারা ইন্ডিয়ার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই যে সিরিজটা তো আমরা বলেছিলাম বিপিএসসির জন্য, এখান থেকে আমরা 3টা পার্ট করব। একটা ইতিহাসের আইএনএম, একটা হচ্ছে ভূগোলটা যেমন এর আগের দিন শুরু করলাম, আজকে আমরা ইতিহাসের আইএনএমটা শুরু করব এবং আমরা প্রত্যেকটা চ্যাপ্টার করাবো, কিছু দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমরা যদি এই কোশ্চেনগুলো আজকেই দেখাবো, এই চ্যাপ্টারটার থেকে বিপিএসসিতে যে আমি প্রিভিয়াস ইয়ারগুলো করিয়েছি কতগুলো কোশ্চেন এসছে সেটা আমি তোমাদেরকে বলে দেব। অতএব খুবই খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু তুমি বিপিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ, তো মাথায় রাখবে প্রতিটা ভিডিও দেখবে। এবং আমি রেগুলার দিচ্ছি কেন? যে তোমরা তোমাদের প্র্যাকটিসের মধ্যে যেন থাকো, ঠিক আছে? তার জন্যই দিচ্ছি। এবং যারা পেড ব্যাচে আছো তাদের তো ক্লাস হচ্ছে, তার সাথে সাথে তোমরাও এই ভিডিওগুলো দেখবে, অনেকটা হেল্প হবে, ঠিক আছে? অতএব চাকরি পাওয়া নিয়ে দরকার, বুঝতে পারলে? কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে, আলটিমেট যেটাতে লাভ হবে সেটা পড়ো। অতএব আমরা টিচাররা কি করি বলো তো, তোমাদের যেটা শর্টকাটে যেটা চাকরি পেতে দরকার সেই জিনিসটা নিয়ে আসি। তোমরা জাস্ট পড়ো, ভিডিও দেখো, মনে রাখার চেষ্টা করো, নাহলে বারবার দেখো, খাতায় লেখার চেষ্টা করো। তোমাদের কাজ হলো পড়া, আর কি পড়তে হবে না পড়তে হবে, কি ছাড়তে হবে সেটা কাজ আমাদের, যেটা আমরা তোমাদেরকে দিচ্ছি। আর এর থেকেও বেশি চাইলে পেড ব্যাচে ভর্তি হতে হবে, এবং সেখানে আমাদের সম্পূর্ণ গাইড হচ্ছে, ঠিক আছে? মক টেস্ট থেকে শুরু করে পুরো থিওরি পর্যন্ত। চলো, আজকে যেমন আমরা দেখব যে হিস্ট্রি। আর হিস্ট্রি মানে আমরা জানি বিপিএসসিতে হিস্ট্রি মানে হচ্ছে এখানে আইএনএম, ঠিক আছে? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে ভারতের সংগ্রামী আন্দোলন, স্বাধীনতা পেতে গিয়ে যা যা আন্দোলন করতে হয় সেগুলো। তো আমরা সেগুলো দেখব, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুসেন্টের ডেসক্রিপটিভ বই, এটা অবজেক্টিভ বই। এই বইটা থেকে আমি সলিউশনটা করাচ্ছি, ঠিক আছে? চলো, বেশি দেরি না করে আমরা মেন টপিকে চলে যাচ্ছি। আজকে যে চ্যাপ্টারটার নাম, সেই চ্যাপ্টারটার নাম হবে আমাদের, তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেলে, যে কি বলছে, এক্সপ্যানশন অফ ব্রিটিশ পাওয়ার ইন দ্য কনটেক্সট অফ বেঙ্গল, মহীশূর, পাঞ্জাব ইটিসি। মানে যখন আমাদের ধরে নাও এটা মুঘল ছিল, আস্তে আস্তে মুঘল উইক হয়ে যায়, ঔরঙ্গজেব মৃত্যুর পর উইক হয়ে যায়, তখন ওই গোটা মুঘলটা তো থাকে না, বাংলা নিজে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে, আওয়াজ নিজে করে, হায়দ্রাবাদ নিজে, এগুলো এরা নিজে নিজে রাজ্য তৈরি করে নিয়েছিল। তো এইগুলো থেকে কিছু কিছু কোশ্চেন আসে, এবং আমরা দেখাবো প্রুফ কি পরীক্ষায় বিপিএসসিতে এসছে আজ পর্যন্ত। তো চলো, আজকে আমরা শুরু করছি। এবং এনার্জি নিয়ে শুরু করো। কি বলছে দেখো, খলসা ওয়াজ ফাউন্ডেড বাই। তো খলসাটা কি জিনিস আগে বুঝো, 1 নম্বর কোশ্চেন। দেখবে আমাদের যে শিখের 10টা শিখ গুরু ছিল, গুরু নানক প্রথম, 5ম হচ্ছে অর্জুন, 9 হচ্ছে কি বলে যেন তেজপাল, আর 10 নম্বর হচ্ছে গুরু গোবিন্দ সিং। তো এই যে এরা ছিল, এগুলোর মধ্যে 10 জনের পর, গুরু গোবিন্দ সিংয়ের পর, কারণ অর্জুন দেবকেও আমাদের জাহাঙ্গীর মেরেছিল, 9 নম্বর গুরুকেও আমাদের তেজপালকে আমাদের মেরেছিল এই কি বলে যেন ঔরঙ্গজেব। এবং 10 নম্বর গুরু যে ছিল, এই 10 নম্বর গুরু তখন বলল আমাদেরকে সবাইকে মেরে দিচ্ছে, তাহলে টার্গেট হয়ে যাচ্ছে তাহলে আমরা সবাই গুরু, যেন আমাদেরকে না মারতে পারে তার জন্য একটা খলসা বাহিনী, আর্মি বাহিনী তৈরি করেছিল। তো এটা কে করেছিল? 10ম গুরু। আর 10ম গুরু কে ছিল? গুরু গোবিন্দ সিং। এ হচ্ছিল আমাদের 10 নম্বর গুরু। তো এই খলসা যে বাহিনীটা, এটা এই গুরু গোবিন্দ সিং তৈরি করেছিল। চলো, এবার কি বলছে যে হুইচ ওয়াজ দ্য বার্থ অফ গুরু নানক। গুরু নানক, এই নানক হচ্ছে আমাদের এক ভক্তিবাদী,
এবং এ যে শিখ ধর্মটা প্রচার মানে শুরু করেছিল, সেটা প্রথম করেছিল। তো এর বার্থ প্লেস কোথায়, কোথায় জন্ম করেছে? এই তালবন্দিতে, আজকের দিনে পাকিস্তানে পড়ে জায়গাটা। তো তালবন্দি গ্রামে তার জন্মগ্রহণ, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কি বলছে? বলছে হুইচ গভর্নর জেনারেল হ্যাড এন্টারটেন রঞ্জিত সিং উইথ গ্রেট অনার অ্যাট রোপার। কে দিয়েছিল, কোন গভর্নর জেনারেল রঞ্জিত সিংকে সম্মানিত করেছিল? সেটা ছিল লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ গভর্নর জেনারেল অ্যাসোসিয়েট উইথ ডক্ট্রিন অফ ল্যাপস। আচ্ছা, জানতে হবে আমাদের ডক্ট্রিন অফ ল্যাপস কি, যেটা আমরা বাংলায় বলি কি সপ্ত বিলোপ নীতি। এই সপ্ত বিলোপ নীতির উদ্দেশ্য কি ছিল? সপ্ত বিলোপ নীতির উদ্দেশ্য যে ব্রিটিশদের একটা আইন কে নিয়ে এসেছিল, ডালহৌসি নিয়ে এসেছিল। কবে নিয়ে এসেছিল মাথায় রাখবে, 1848 সালে নিয়ে এসেছিল। এবং এটা কি ছিল? এর মূল ভিত ছিল যে কেউ যদি কোনো রাজা, আগে কি হতো, রাজার যদি কোনো ছেলে না হতো, তাহলে রাজা কি করতো, তার দত্তক পুত্র নিয়ে তার রাজ্যটাকে কন্টিনিউ করত। কিন্তু বলছে এরপরে যদি কোনো রাজার ছেলে না হয়, দত্তক পুত্র নেওয়া চলবে না। বা রাজার যদি ছেলে যদি মানে ঠিকঠাক রাজ্য চালাতে না পারে, সেই রাজ্যটা আমাদের অধীনে চলে আসবে অ্যাকর্ডিং টু আমাদের এই ডক্ট্রিন অফ ল্যাপস এর মাধ্যমে। তো এটা খুব বাজে নীতি, যে আমাদের ইন্ডিয়ান লোকের ছেলেটে হবে না তা বলে চলে যাবে ব্রিটিশের কাছে, খুবই বাজে জিনিস। তো এটা পরবর্তীতে আমাদের 56 সালে তুলেও দেওয়া হয়েছিল, ক্যানিং তুলেও দিয়েছিল। তো এটা কে নিয়ে এসেছিল? তো আমরা বললাম ডালহৌসি, হবে 48, এবং 56 সালে এটাকে তুলে দিয়েছিল কে? ক্যানিং তুলেছিল। তো পরীক্ষা এটাও দেয় যে ডক্ট্রিন অফ ল্যাপস কে প্রত্যাহার করেছিল, সেটা হচ্ছে 56 সালে ক্যানিং। নেক্সট 5 নম্বরে যায়। 5 নম্বরে কি বলছে দেখো, 5 নম্বরে বলছে যে টিপু সুলতান টুক সাপোর্ট অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পাওয়ার টু ফাইট টু ইংলিশ। মানে বলছে টিপু সুলতানকে ইংরেজদের সঙ্গে ফাইট করার জন্য এদের মধ্যে কে হেল্প করেছিল? তা আমরা জানি যে একটা ক্লাবের, ওই দেশের ক্লাবের সদস্য হয়েছিল টিপু সুলতান, সে হবে আমাদের ফ্রান্স জ্যাকোবিয়ান ক্লাবের একটা সদস্য পদ গ্রহণ করেছিল। তাহলে এখানে বি হবে রাইট অ্যান্সার। তারপরে কি বলছে? বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার দ্য ব্যাটেল অফ বক্সার। এই যে বক্সারের যুদ্ধ আমরা জানি কবে হয়েছিল, 1764। তো তোমরা তারিখটাও মনে রাখবে, তারিখটা ছিল 22শে অক্টোবর। পরীক্ষা এখন সবাই সালটা জানে, তারিখটাও এখন পরীক্ষায় দেবে তারিখটা সমেত। তাহলে মনে রাখবে 22শে অক্টোবর 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। কার কার মধ্যে কে কে হয়েছিল? একদিকে ছিল আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস একদিকে ছিল আমাদের মীর কাসিম, প্লাস একদিকে আমাদের সুজাউদ্দৌলা, আর একদিকে আমাদের মুঘল এম্পায়ার ছিল। এই তিনজনে থাকা সত্ত্বেও এরা হেরে যায়। ঠিক আছে, চলো তারপরের কি কোশ্চেন বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস ওয়াজ ফেমাস অ্যাজ ক্যাপিটাল অফ টিপু সুলতান। এই 4টা প্লেসের মধ্যে টিপু সুলতানের কোনটা জায়গা ফেমাসটাতে তার ক্যাপিটাল ছিল? তো আমরা সবাই জানি শ্রীরঙ্গপত্তনম তার কি ছিল, তার ছিল ক্যাপিটাল। ঠিক আছে, এবং শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমেও থার্ড যে চুক্তিটা হয়েছিল সেটাকে নিবারণ করা হয়েছিল। নেক্সট পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে টিপু সুলতান ডাই ফাইটিং দ্য ইংলিশ ফোর্সেস আন্ডার। বলছে টিপু সুলতানকে যখন থার্ডের পর যখন ফোর্থ হয়েছিল, ফোর্থের পর তখন ওকে মেরেছিল, এবং মেরেছিল কবে? 98 সালে, মানে 1798 সালে তাকে মারা হয়েছিল। এবং এই সময় আমাদের এসেছিল কে? ওয়েলেসলি এসেছিল। ওয়েলেসলি 1758 থেকে 1805 সাল পর্যন্ত ছিল। তো ওয়েলেসলি
ফোর্সরা এই টিপু সুলতানকে মেরেছিল, মাথায় রাখবে। নেক্সট, এবার চলে আসো 9 নাম্বার কোশ্চেনে। 9 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, বলছে হোয়েন ডিড দ্য ব্রিটিশ গভর্নর স্টার্ট রুলিং ইন্ডিয়া ডিরেক্টলি। বলছে এদের কোনটার পর ব্রিটিশরা আমাদের ব্রিটিশ সরকার আমাদের ইন্ডিয়াতে পুরোপুরি দায়িত্বভার নেই। তাহলে মনে করবে যে প্রথমে তো আমাদের ছিল কে, কারা আমাদেরকে শাসন করতো, কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাট যখন সিপাহী বিদ্রোহ হয় তখন আমাদের একটা অ্যাক্ট হয়, গুড গভর্নেন্স অ্যাক্ট। কবে? যেটা হচ্ছিল 1858 সালে। তখন থেকে আমাদের রানী ক্ষমতায় নিয়ে নেয়। ওটাই বলছে যে ব্রিটিশ গভর্নমেন্ট কখন থেকে রুলিং শুরু করেছিল। বলছে কি আফটার দ্য ব্যাটেল অফ পানিপথ, পানিপথের পরে, এরকম কোনো গল্প নেই। বলছে আফটার দ্য ব্যাটেল অফ পলাশি, না। আফটার দ্য ওয়ার অফ মহীশূর, না। আফটার অফ সিপাহী বিদ্রোহ, একদম ঠিক। সিপাহী বিদ্রোহটা হয়েছিল মনে করো 1857 সালে। আর এই 1858 সালে একটা অ্যাক্ট হয়েছিল, তারিখটা ছিল কবে আমাদের? 1 নভেম্বর 1898 সালে। এবং এই কোথায় করা হয়েছিল? এলাহাবাদ কোর্টে প্রথম আমাদের ক্যানিং এটাকে পেশ করেছিল। ঠিক আছে, যে আমরা আর তোমাদের হস্তক্ষেপ করব না, আমরা রানী, আমরা এখন নিজে আপনাদের ইন্ডিয়া ক্ষমতা চালাবো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছুটি করে দিয়েছি। ঠিক আছে, 10 নম্বর কি বলছে দেখো। 10 নম্বর কোশ্চেনে বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। বলছে দ্য শিখ লিডার বান্দা বাহাদুর ওয়াজ ক্যাপচার অ্যান্ড কিল ডিউরিং দ্য রিজন অফ এম্পায়ার অফ ফারুকশিয়ার। বলছে 1 নম্বর কোশ্চেন, এদের মধ্যে কোনটা কোশ্চেন ঠিক হবে বলতে চাইছে। বলছে একজন শিখ লিডার যে বান্দা বাহাদুর কে ছিল? এই 10 নম্বর যখন গুরু গোবিন্দ সিং ছিল, তারপরে তো কেউ শিখ গুরু হয়নি। তো তারপরে যে পাওয়ারটা পাওয়া গেছিল, যে মেন পাওয়ার ছিল, সেটা হচ্ছে বান্দা বাহাদুর। এই বান্দা বাহাদুর অনেকগুলো নাম আছে। এই বান্দা বাহাদুরকে এই ফারুকশিয়ার হাতি দিয়ে তার মানে উপরে হাতির পা দিয়ে তাকে মারা হয়েছিল। ঠিক আছে, হাতির পা দিয়ে তাকে মানে হত্যা করা হয়েছিল হাতি দিয়ে। তাহলে অ্যান্সারটা কী হবে? এটা রাইট হলো। ঠিক আছে, 2 নম্বর কি বলছে? মারাঠা ফাইট উইথ আহমেদ শাহ আবদালি অ্যাট পানিপথ ডিউরিং দ্য রিজন অফ এম্পায়ার অফ আলম শাহ টু। বলছে আলম শাহ 2 এর সময় পানিপথের যুদ্ধ হয়েছিল, সেটা কে ছিল? আহমেদ শাহ আবদালি। একদম ঠিক বলেছে। তাহলে দুটোই এখানে রাইট। তাহলে অ্যান্সার হবে বোথ অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, যে অ্যাসারশন অ্যান্ড রিজন কোশ্চেন। ঠিক আছে, মানে এই নাম্বারটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা হচ্ছে একটা রিজন। কি জিনিস বুঝো? বলছে দ্য স্টেট অফ হায়দ্রাবাদ ওয়াজ ফাউন্ডেড বাই নিজাম উল মুলক, এ ওয়াজির অফ মোগল এম্পায়ার। বলছে হায়দ্রাবাদ যে স্টেটটা বানিয়েছে তার নাম হচ্ছে নিজামুল মুলক, এবং সে কে ছিল? সে ওয়াজির মানে মুঘলের তখন নাম ওয়াজির মানে হচ্ছে আজকের দিনে যেমন পিএম, তো পিএম ছিল। তো বলছে মুঘলের পিএম ছিল সেই লোকটা। এবার বলছে কারণটা কি? কারণটা বলছে যে দ্য মুঘল এম্পায়ার ফার্স্টেড অল দ্য অ্যাটেম্পটস অফ নিজামুল মুলক অ্যাট রিফর্মিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য এম্পায়ার। অ্যাকচুয়ালি ওই যে ওয়াজির ছিল, কারণ তার জন্য সে মানে ফার্স্ট্রেটেড হয়ে গেছিলো যে এরকম আমরা থাকতে পারবো না। অ্যাকচুয়ালি এই লোকটা কি ছিল জানো? মানে স্বাধীনভাবে থাকতে চাই, এ কারো অধীনে থাকতে চায় না। তো যাই হোক, তার জন্য এখান থেকে রিজাইন দিয়ে দিয়েছিল এবং হায়দ্রাবাদের গিয়েও রাজা হয়েছিল। তাহলে এখানে 1 নাম্বারটা হলো আমাদের স্টেটমেন্ট, 2 নাম্বারটা হলো আমাদের স্টেটমেন্টের কারণ। এবং তাহলে আমরা বলতে পারি এখানে কি বলবো, যে অ্যান্সারটা দেখো কি বলতে পারি, যে বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে। 12 দেখো, নেক্সট বলছে
হু ইস্যুড ফরমান গ্যারেন্টিং দিওয়ানি অফ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা। বলছে এই যে ফরমানিং যে আমাদের একটা যে দিওয়ানি দেওয়া হয়েছিল না, কার কার, বাংলা, বিহার, উড়িষ্যা, ইংরেজকে দেওয়া হয়েছিল। মানে এই বাংলা, বিহার, উড়িষ্যার যে রেভিনিউটা কালেক্ট করার দায়িত্ব দেওয়া হয়েছিল সামান্য কিছু টাকার বিনিময়ে। কাকে দেওয়া হয়েছিল? সামান্য কিছু টাকার বিনিময়ে দেওয়া হয়েছিল তোমার ইংরেজদেরকে। তো সেটা বলছে কার আমলে? সেটা আমাদের শাহ আলম 2 এর সময়। আমরা গল্প এর পরের কোশ্চেনই আছে, দেখব কেন দেওয়া হয়েছিল ওর আমলে। ঠিক আছে, দেখো পরের যে কোশ্চেনটা কি বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান নেটিভ রুলার টু অ্যাকসেপ্ট দ্য সিস্টেম অফ সাবসিডারি অ্যালায়েন্স। এই সাবসিডারি অ্যালায়েন্স মানে হচ্ছে অধীনতামূলক মিত্রতার নীতি। তোমাকে যদি বলে অধীনতামূলক মিত্রতার নীতি কে করেছিল, কে নিয়ে এসেছিল ইন্ডিয়াতে, তো তোমরা বলবে ওয়েলেসলি। এবার যদি বলে আসলে ওয়েলেসলি অপশানে নেই, এটা ডুপ্লেক্স, ফ্রান্সের ডুপ্লেক্সের প্রথম কনসেপ্ট ছিল, তারপরে আমাদের ইমপ্লিমেন্ট করলো ওটা কি বলে যেন, ইংরেজের ওয়েলেসলি। ঠিক আছে, এটার মানেটা কি বলছে, তুমি যদি তোমার যদি সন্দেহ হয় কোনো রাজ্য তোমাকে আক্রান্ত করতে আসে, তো আমাদের সাথে তুমি হাত মেলাও, আমাদের সাথে ডিল করো, আমাদের সাথে লেখাপড়ি করে নাও, আমরা আমাদের সৈন্য তোমার কোর্টে মানে পাহারা দেবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যারা সিগনেচার করেছিল এখানে সব রাজ্যগুলো ওরা দখল করে নিয়েছিল এক সময়। ঠিক আছে, ছলে বলে কৌশলে। তো এদের মধ্যে বলছে সর্বপ্রথম কে করেছিল, তো আমরা জানি হায়দ্রাবাদের নিজাম প্রথম এই সপ্তবিলোপ নীতি কি বলে যেন অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল হায়দ্রাবাদ। কারণ হায়দ্রাবাদকে যে বারবার অ্যাটাক করা হচ্ছিল, ওই জন্য হায়দ্রাবাদ ভয়ে কি বলে যেন এটা করেছিল। নেক্সট 14 নম্বরে কি বলছে দেখো, 14 নম্বরে বলছে the state of Jhansi was made a part of the British Empire in India. মানে বলছে ঝাঁসিটা, দেখো ঝাঁসি, এই যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই কেন যুদ্ধ করেছিল, আসলে এর রাজ্যটা নিয়েছিল কিসের জন্য? ওই যে সপ্তবিলোপ নীতিটা ছিল না, ডক্ট্রিন অফ ল্যাপস, ওই ওখানে কি কেউ যদি পুত্রক অবস্থায় যদি না মানে রাজার যদি ছেলে না থাকে, তাহলে রাজ্যটা ব্রিটিশের আন্ডারে চলে যাবে। তো ওখানে রাজার যেহেতু ছেলে ছিল না, তার জন্য ব্রিটিশের আন্ডারে চলে গেছিল। তো ওটাই বলছে ঝাঁসি কি পলিসির মাধ্যমে ঝাঁসিটা ব্রিটিশরা নিয়েছিল, তো সেটা বলতে হবে তোমাকে পলিসি অফ ডক্ট্রিন অফ ল্যাপস। পলিসি অফ ডক্ট্রিন অফ ল্যাপস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, উইথ রেফারেন্স টু দ্য colonial rule of India, which one of the following was not a features of subsidiary alliance system? মানে কোনটা সাবসিডারি অ্যালায়েন্সের ছিল না? ঠিক আছে, 1 নাম্বার কি বলছে, 1 নাম্বার বলছে এ সাবসিডারি ব্রিটিশ আর্মি ওয়াজ মেনটেন্ড ইন দ্য ইন্ডিয়ান স্টেট, এটা ছিল। তাহলে দ্য determination of expansion incurrent on the subsidiary British army was duty of Indian state, এটাও ঠিক। তারপরে the Indian state had to take a British resident in her capital, এটাও ঠিক। Indian soldier could be used by the company maintain, এটা ঠিক নয়। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে আমাদের, ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 16 কি বলছে দেখো, 16 বলছে দ্য ফাউন্ডার অফ দ্য অটোনমাস কিংডম অফ দ্য আওয়াধ। বলছে আওয়াধটা যে তৈরি হয়েছিল সেটা কে করেছিল, সেটা করেছিল আমাদের সাদাত খান বারহান মুল্ক। খুব ইম্পর্টেন্ট, যে যদি বলে তোমাদের আওয়াধটা কে ফাউন্ডার করেছিল, তারে বলবে সাদাত খান বাহরান মুল্ক, এ হচ্ছিল আওয়াধটা তৈরি করেছিল। নেক্সট কি বলছে, হু অফ দ্য ফলোয়িং জয়েন মীর কাসিম আর সুজাদুল্লাহ ইন ডিক্লেয়ারিং ওয়ার
আপন দ্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যে যুদ্ধ ঘোষণা করেছিল কাসিম আর সোজাদুল্লাহ, অ্যান্ড ওয়াজ লেটার ডিফিটেড বাই দ্য ব্রিটিশ ব্যাটেল অফ বক্সার। মানে এখানে কে ছিল আর একজন, সেটা হয়েছিল আমাদের ছিল একজনকে ফারুক শিয়ার। দেখো বললাম না যে এই বক্সারের যুদ্ধ তিনজন একদিকে ছিল আর একজন একাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেরকে হারিয়ে দিয়েছিল। তাহলে মুঘলের কে ছিল? শাহ আলম টু। তারপরে কি বলছে দেখো, বলছে দ্য ম্যান কজেস অফ দ্য কনফ্লিক্ট বিটুইন নবাব সিরাজউদ্দৌলা অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই সিরাজউদ্দৌলা আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কি কারণে, বিবাদের কারণে এদের মধ্যে ঝামেলা হয়েছিল, পলাশির যুদ্ধতে এত বড় হার হয়েছিল, সেটা চক্রান্ত হয়েছিল, সেটা হয়েছিল অ্যাকচুয়ালি ছিল কি বি নাম্বারটা রাইট অ্যান্সার। দ্য ব্রিটিশ মিস ইউজ দ্য দস্তক ফ্রি ডিউটি অফ দ্য পাস। মানে যে পাসটা পেয়েছিল ব্রিটিশরা, যে ফ্রি, এটা দেখালেই ফ্রি হয়ে যাবে, ওই পাসটার অপব্যবহার হতো। কোম্পানির কাজের সাথে সাথে ওরা নিজের কাজ বেশি করতো, ফ্রিতে করে নিত। এটা নিয়ে সিরাজ মেনে নিতে পারেনি বলে সিরাজ বিদ্রোহী দেখা দিয়েছিল। ওই জন্য সিরাজকে চক্রান্ত করে তাকে মারা হয়েছে। 19 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 19 নম্বর কোশ্চেন বলছে যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট কি বলছে, যে দ্য ট্রিটি অফ লাহোর ওয়াজ কনক্লুডেড বিটুইন শিখ অ্যান্ড ইংরেজ কোম্পানি ডিউরিং দ্য টার্ম অফ লর্ড এলেনব্রোথ। না, এলেনব্রোথ হবে না, এটা মিন্টো হবে, তাহলে এটা তো ভুল আছে। তারপরে কি আছে, লর্ড ডালহৌসি মেড দ্য অ্যানেক্সেশন অফ দ্য পাঞ্জাব টু ব্রিটিশ ডোমিনিয়ন। অবশ্যই ঠিক আছে, তাহলে অনলি 2 ইজ দ্য রাইট অ্যান্সার, অনলি 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 20 নাম্বারটা কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ভালো করে বুঝবে, তোমাকে যদি বলে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, তারপরে বলে রবার্ট ক্লাইভ। ফার্স্ট গভর্নর, লাস্ট গভর্নর অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিং। যদি বলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিং। যদি বলে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাহলে বলবে বেন্টিং। যদি বলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেটা বেন্টিং। যদি বলে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে আমাদের ক্যানিং। এবং ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া ক্যানিং। লাস্ট গভর্নর ভাইসরয় অফ ইন্ডিয়া বা গভর্নর জেনারেল ইন্ডিয়া মাউন্টব্যাটেন। ব্রিটিশের হলে, ইন্ডিয়ান হলে আমাদের সেটা হচ্ছে সিরাজগোপালাচারিয়া। এই যে এতগুলো কোশ্চেন তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে বলছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলছে, তাহলে গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিং। মানে মাথায় রাখবে যে যখন এই গভর্নরের পোস্টটা আনা হয়েছিল, তো আনা হয়েছিল কবে থেকে, 1757-তে। এই সময় থেকে পোস্টটার নাম ছিল কি, গভর্নর অফ বেঙ্গল। সেটা প্রথমে রবার্ট ক্লাইভ ছিল, বাট আমাদের এই 72 সাল থেকে এসছিল কে, ওয়ারেন হেস্টিং। বাট 73 সাল থেকে এই 1772 সাল থেকে, আর 1773 সালতে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল না, রেগুলেটিং অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল। অতএব এই জায়গাটা থেকে আমাদের ওয়ারেন হেস্টিং যে গভর্নর অফ বেঙ্গলের লাস্ট ছিল এবং গভর্নর জেনারেলের ফার্স্ট ছিল আমাদের ওয়ারেন হেস্টিংস। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়ারেন হেস্টিং ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 21 কি বলছে দেখো, 21 বলছে যে বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ডিড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল বিকেম দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ওই যে বললাম গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে। আর যদি বলি গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কবে হলো, সেটা হলো 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে। তাহলে দেখো চার্টার অ্যাক্ট 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো, এই বই থেকে প্রচন্ড কমন আসে, মাথায় রাখবে। 22 কি বলছে দেখো, 22 বলছে যে with reference to the treaties made by English with native ruler of India 18th century, which one of the following pair is not correctly matched? Treaty of Allahabad,
টিটি অফ এলাহাবাদ নট কারেক্টলি ম্যাচ বলেছে না, হ্যাঁ সুজাউদ্দৌলার সঙ্গে হয়েছিল। টিটি অফ পুরন্দর, হ্যাঁ মারাঠাদের সঙ্গে হয়েছিল। টিটি অফ ম্যাঙ্গালোর, না এটা এর সঙ্গে হয়নি। টিটি অফ শ্রীরঙ্গপত্তম টিপু সুলতান, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ গ্রাউন্ড ফর দ্য ব্রিটিশ এম্পায়ার টু অ্যানেক্স সম্বলপুর ইন 1850। এই যে সম্বলপুরটা কিসের কারণে ব্রিটিশদের কাছে চলে গেছিল, তাহলে সম্বলপুরটা মনে রাখবে সেটা হচ্ছে ডেথ অফ ইটস রুলার উইথাউট এন হার, মানে তার কোনো ছিল না, কি বলে জানো, তার কোনো পুত্র ছিল না, তাই সে মারা যাওয়ার জন্য তার যেহেতু পুত্র ছিল না, পুরোটা এটা সম্বলপুরটাও চলে গেছে। যেমন সাতারা গেছিল 48 সালে, ওই রকম আমাদের সম্বলপুরটা 50 সালে ব্রিটিশের আন্ডারে চলে গেছে। কিভাবে, ডক্ট্রিন অফ ল্যাপসের দ্বারা, কারণ যে রাজা মরল, রাজার কোনো ছেলে ছিল না তার জন্য। ঠিক আছে, 23 গেল, চলে আসো 24। কি বলছে দেখো, 24 বলছে যে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ পার্টি টু লিগ দ্যাট ওয়াজ ডিফিটেড বাই দ্য ব্রিটিশ ইন দ্য ব্যাটেল অফ বক্সার। ব্যাটেল অফ বক্সারের মধ্যে কারা কারা কে ছিল না বলছে, শাহ আলম, কি বলে যেন মীর কাসিম ছিল, ঠিক আছে, এবং কি বলে যেন সুজাউদ্দৌলা, মীর জাফর। ঠিক আছে, তাহলে এখানে কে হবে আমাদের, অ্যাকচুয়ালি শাহ আলমও ছিল, সুজাউদ্দৌলাও ছিল, আর এটাও ছিল, তাহলে একমাত্র মীর জাফর ছিল না, তাহলে অ্যান্সার হবে মীর জাফর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 25 নাম্বার কি বলছে, যে দ্য ডুয়াল গভর্নমেন্ট রিকমেন্ডেড বাই লর্ড ক্লাইভ প্রুভড দ্যাট ইট, মানে এটা আমাদের দেখো আমরা বলেছিলাম যে ডুয়াল গভর্নমেন্ট শুরু করেছিল কে, যখন রবার্ট ক্লাইভ দ্বিতীয় টাইমে এসেছিল 1765-তে, এবং শেষ করেছিল কে, যখন আমাদের ওয়ারেন হেস্টিং প্রথম এসেছিল 1772 সালে। মানে 1765 থেকে 1772 সাল পর্যন্ত চলেছিল আমাদের ডুয়াল গভর্নমেন্ট। তো ওটাই বলছে এখানে কি হবে, তাহলে এখানে হবে অ্যান্সারটা criminal justice would be left of the Nawab, official claim civil fiscal matter would be controlled by the company, না এটা হবে না। company took look after the fiscal matter and all of the rest would be dealt by the Indian ruler, এটাও না। Indian ruler will deal with all the matter of administration under the supervision of a company official, এটাও না। তাহলে Indian ruler will only the head, all the power shall be directly dealt by the company। ঠিক আছে, এখানে অ্যান্সারটা হবে আমাদের, বলছে কোনটা, নট বলেছে না, নট বলেনি, ডুয়াল গভর্নমেন্টের কোনটা হবে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যেহেতু এটাই পড়ে রয়েছে। চলো এবার আমরা যাব 26 কি বলছে দেখো, 26 বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান ওয়াজ অ্যাপয়েন্ট অ্যাজ এ ডেপুটি দিওয়ান অফ বিহার অ্যাট রবার্ট ক্লাইভ। যখন রবার্ট ক্লাইভ হয়েছিল, মানে এলাহাবাদের ট্রিটির সময়, তখন কার গভর্নর হিসাবে বলা হয়েছিল, ঠিক আছে, সেটা যদি বলা হয় সেটা কি হবে আমাদের, দেখো সেটার যদি বলা হয় সেটা অ্যান্সার হবে আমাদের রাজা সীতাব রায়। দেখো এই আগে আমি যখন প্রিভিয়াস ইয়ার করাচ্ছিলাম তখন কিন্তু এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে, এই কোশ্চেনটা তখন ছিল, মাথায় রাখতে হবে তোমাকে, ঠিক আছে। তো কি ছিল, রাজা সীতাব রায় ওয়াজ দ্য অ্যান্সার। এই ছিল কোথাকার, এই রাজা সীতাব রায় ছিল বিহারের, কিন্তু পরীক্ষাতে এসেছিল মুর্শিদাবাদের, ঠিক আছে। তাহলে মনে রাখবে বিহারটাও, যেহেতু বিহারের পরীক্ষা, এই রাজা সীতাব রায়কে করা হয়েছিল। পরের যে কোশ্চেন, হু ওয়াজ অ্যাপয়েন্ট দ্য ডেপুটি দিওয়ান অফ মুর্শিদাবাদ বাই রবার্ট ক্লাইভ আফটার দ্য এলাহাবাদ ট্রিটি। দেখো বিহারটা এটাই পরীক্ষায় এসছে, বিপিএসসিতে।
তো বলছে যখন এলাহাবাদের টিটি হয়েছিল, মুর্শিদাবাদের কাকে ডেপুটি দিওয়ান বানানো হয়েছিল? তাকে হয়েছিল মোহাম্মদ রেজা খানকে। আর বিহারের কাকে করা হয়েছিল? সিতব রায়কে। ঠিক আছে। এম্পায়ার অফ আলম শাহ টু গেভ দ্য দিওয়ানি অফ বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কবে হয়েছিল দিওয়ানিটা নিয়েছিল? তাহলে যেদিন আমাদের এলাহাবাদের সন্ধিটা হয়, আর এলাহাবাদের সন্ধি কবে হয়? আমাদের আগস্ট মাসের 12 তারিখে 1765 সালে। যেহেতু 64-তে যুদ্ধটা হয়েছিল, 1 বছর পরে টিটিটা হয়েছিল। টিটি বাবদ বাংলা, বিহার, উড়িষ্যা থেকে রেভিনিউর পারমিশন পায়। ঠিক আছে। নেক্সট 29 নাম্বার কি বলছে দেখো। 29 নাম্বার বলছে হায়দার আলী ওয়াজ ডিফিটেড অ্যাট পোর্টো নোভো বাই দ্য ব্রিটিশ জেনারেল। ঠিক আছে। তাহলে সেটা কি হবে? সেটা হবে আমাদের আয়ারকোট। এর ডেসক্রিপটিভ আমরা পড়বো পেট ব্যাচে। এটা হচ্ছে আয়ারকোট। দেখো, দ্য সাকসেসর অফ মহারাজা রঞ্জিত সিং। মহারাজা রঞ্জিত সিং এর পর কে রাজা হয়েছিল? সেটা হবে আমাদের খড়ক সিং। মাথায় রাখতে হবে, খড়ক সিং হচ্ছে রঞ্জিত সিং এর পর রাজা হয়েছিল। পরেরটা 31টা কি বলছে? হুইচ শিখ গুরু হেল্প দ্য রিবেল প্রিন্স খসরু উইথ মানি অ্যান্ড ব্লেসিং। মানে বলতে চাইছে যে এখানে কোন শিখ গুরুকে হেল্প করেছিল? কাকে? খসরুকে। এই খসরুটা কে ছিল? এই খসরুটা ছিল জাহাঙ্গীরের ছেলে। এই জাহাঙ্গীরের ছেলেকে ভুলভাল বুঝিয়েছিল আমাদের এই পঞ্চম গুরু অর্জুন দেব। তার জন্য এই গুরু অর্জুন দেবকে হত্যা করেছিল কে? জাহাঙ্গীর। মানে ব্যাপারটা কি হয়েছে দেখো, জাহাঙ্গীর সিংহাসনে বসেছে, তার নূরজাহান হচ্ছে তার পত্নী সেখানে ছিল, মেনলি কাজ ওই করতো। এই নিয়ে তার এক ছেলে ভুলভাল বুঝিয়েছে কি অর্জুন, যে তোমার বাবা কতদিন সিংহাসনে বসবে, তোমরা গিয়ে আন্দোলন করো। এই খসরু বাড়িতে গিয়ে বাবার বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করে দিয়েছে। এই নিয়ে দেখছে যে আমার ছেলেকে কে শিখিয়েছে, দেখছে পঞ্চম গুরু অর্জুন। ওই জন্য পঞ্চম গুরু অর্জুনকে গিয়ে মার্ডার করেছিল জাহাঙ্গীর। ঠিক আছে। চলো, তার অ্যান্সারটা এখানে গুরু অর্জুন দেব। ঠিক আছে। নেক্সট 32 কি বলছে দেখো। এ গ্রুপ অফ ইন্ডিয়ান্স অ্যান্ড লেডি ডমিনেন্ট ইন দ্য গভর্নর আন্ডার। ঠিক আছে। কার আন্ডারে আমাদের লেডি অ্যান্ড পক্ত মানে গভর্নমেন্ট ছিল যেটা বলা যায়, সেটা হচ্ছে আমাদের আহমেদ শাহ অ্যান্সার। ঠিক আছে। আহমেদ শাহ ইজ দ্য রাইট অ্যান্সার। আহমেদার সময় ছিল। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে সিরাজউদ্দৌলা ওয়াজ ডিফিটেড বাই লর্ড ক্লাইভ ইন দ্য ব্যাটেল অফ। কোন ব্যাটেলে রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলাকে হারিয়েছিল? সেটা হচ্ছে আমাদের পলাশির যুদ্ধ। তারিখটা মনে রাখবে, পলাশির যুদ্ধ 23শে জুন। যে তারিখ যে যুদ্ধগুলোর সাল সবাই জানে, সেগুলোর তোমরা তারিখটা পর্যন্ত মনে রাখবে, কাজে লাগবে। তারপরে বলছে হুজ রিজন গুরু নানক দেব এস্টাবলিশ শিখ। কে শিখটা এস্টাবলিশ, মানে যখন আমাদের শিখের ধর্মটা এস্টাবলিশ হয়েছিল, কে করেছিল? গুরু নানক। তো গুরু নানক যখন করেছিল, তাহলে আমাদের সুলতানের যুগের কোন পিরিয়ড চলছে বা কোন রাজা ছিল যদি বলা হয়, তাহলে সেটা হবে আমাদের কে? সেটা হবে আমাদের সিকেন্দার লোদি। এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সিকেন্দার লোদি। নেক্সট সিকেন্দার লোদি। এবার চলে আসো 35 নাম্বার। 35 নাম্বারে কি বলছে দেখো। 35 নাম্বারে বলছে হু অফ দ্য ফলোয়িং কমপ্লিট দ্য আদি গ্রন্থ। মানে কে কম্পাইল করেছিল আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব। খুব ইম্পর্টেন্ট। শিখদের যে ধর্মগ্রন্থ, যেটাকে বলে আদি গ্রন্থ বা কি বলে যেন গুরু গ্রন্থ সাহেব, সেটা আমাদের কে করেছিল? সেটা গুরু গ্রন্থ সাহেব আমাদের করেছিল গুরু অর্জুন দেব, 5 নম্বর গুরু। ঠিক আছে। তারপর কি বলছে? ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাপয়েন্টেড ইন। কবে অ্যাপয়েন্ট করা হয়েছিল? ইন্ডিয়া বলা হয়েছে না, তো আমি বললাম না, চার্টার অ্যাক্ট এই সময় করা হয়েছিল। কে ছিল? বেন্টিং ছিল। বেন্টিং এর সময় থেকে শুরু করা হয়েছিল। তাহলে হু
হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ক্যাপিটাল অফ রাজা রঞ্জিত সিং অফ পাঞ্জাব। এর ক্যাপিটাল কোথায় ছিল রঞ্জিত সিং এর? সবাই জানি রঞ্জিত সিং ক্যাপিটাল অমৃতসরে ছিল, ক্যাপিটালটা হয়তো অমৃতসরে হবে না, তার রঞ্জিত সিং এর ক্যাপিটাল ছিল লাহোরে। এটা মাথায় ঢুকিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে হোয়েন ওয়াজ দ্য ব্যাটেল অফ পলাশি। ব্যাটেল অফ পলাশি কবে হয়েছিল? ব্যাটেল অফ পলাশি আমাদের 1757 সালে 23শে জুন হয়েছিল, মাথায় রাখবে, 23শে জুন হয়েছিল। ফার্স্ট ডিসিসিভ মিলিটারি সাকসেস অফ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া মার্কড বাই, সেটা কিসে হবে? সেটা হবে আমাদের বক্সার যুদ্ধতে। এই বক্সার যুদ্ধটা বিশাল ওদের একটা মানে ম্যাগনা কাটা বলতে পারো, ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হওয়ার একটা ম্যাগনা কাটা বলতে পারো। নেক্সট চলে যায় 40-এ কি বলছে দেখো। 40-এ বলছে যে দ্য বুক যেটা হচ্ছে জিজ মোহাম্মদ শাহি রিলেটেড টু নলেজ অফ অ্যাস্ট্রোনমি রিলেটেড যে বুকটা, সেটা 1733 সালে লেখা হয়েছিল। সেটা কে লিখেছিল? সেটা আমাদের জয় সিং। জানো যে আমাদের সায়েন্টিস্ট হচ্ছে জয় সিং। এই অনেকগুলো আমাদের এর অবজারভারি শুরু করেছিল, একটা জয়পুরে, একটা দিল্লিতে, একটা মথুরাতে, এরকম টোটাল 5টা করেছিল, ঠিক আছে। তাহলে জয় সিং অফ জয়পুর। তারপরে কি বলছে 41 নাম্বার, হু কনভার্টেড শিখ ইনটু মার্শিয়াল রেস। এটা কে করেছিল? যে শিখটাকে যে মার্শিয়াল রেসে কনভার্ট করেছিল, সেটা হচ্ছে আমাদের গুরু গোবিন্দ সিং। 10 নম্বর গুরু গোবিন্দ সিং ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কি বলছে হু ফাউন্ডেড ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল। মানে বেঙ্গলে আমাদের প্রথম ইন্ডিপেন্ডেন্ট সুলতান কে ছিল? সেটা হচ্ছে আমাদের মুর্শিদ কুলি খাঁ। তাহলে সেটা হবে আমাদের মুর্শিদ কুলি খাঁ অ্যান্সার, ঠিক আছে। 1717 সাল থেকে পুরো ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা ঘোষণা করেছিল, ঠিক আছে। নেক্সট তারপরে 43 কি বলছে দেখো, হু ফাউন্ডেড শিখিজম। এই শিখটা কে ফাউন্ড করে? যদি বলা হয় শিখটা কে ফাউন্ড করে, তাহলে আমরা কি বলবো? গুরু নানক, ঠিক আছে। গুরু নানকের জন্ম 1800 কত হয়েছিল? 1469 খ্রিস্টাব্দে। এটা মাথায় রাখতে হবে যে গুরু নানকের জন্ম হয়েছিল 1469 সালে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, হুইচ শিখ গুরু দ্য টাইটেল অফ সাচ্চা পাতশাহ। সাচ্চা পাতশাহ কাকে টাইটেল দেওয়া হয়েছিল, ঠিক আছে। সেটা সাচ্চা পাতশাহ হয়েছিল আমাদের গুরু তেগ বাহাদুর। 9 নম্বর ছিল, একেও আমাদের অরঙ্গজেব মেরেছিল, মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে কি বলছে 45 নাম্বার, যে দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যদি বলা হয়, সেটা হবে আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং ইজ দ্য ফার্স্ট। তারপরে কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট ইনভলভ ইন দ্য কনস্পিরেসি এগেইনস্ট সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার এগেইনস্টে যে আমাদের যখন আমাদের পলাশি যুদ্ধ হয়েছিল, তো আমরা জানি যে কি করেছিল, সব চক্রান্ত করে ওদের হাত করে নিয়েছিল মির্জাফরকে, যে আমরা জিতলে তোমাকে আমরা নবাব বানাবো। তো এদের মধ্যে কে মানে কাকে করতে পারেনি? যেমন মানিক চাঁদ করা হয়েছিল, অমিত চাঁদ, ক্লাইভ, এদের মধ্যে হয়েছিল, বাট মোহনলাল একে করতে পারেনি। অ্যান্সারটা হবে আমাদের মোহনলাল ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। 46 গেল। এবার চলো কি বলছে, 46-এ গেল। এবার 47-এ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিউর দ্য দিওয়ানি ফরম। এই দিওয়ানিটা কার কাছ থেকে সিকিউর করেছিল? তা আমরা জানি দিওয়ানিটা যখন আমাদের 3টা জায়গা থেকে নিয়েছিল, বাংলা, বিহার, উড়িষ্যা। কবে? যখন আমাদের বক্সারের যুদ্ধের আমাদের যে টিটিটা হলো, এলাহাবাদ টিটি, 12ই আগস্ট 65 সালে। তখন কে ছিল? শাহ আলম টু। এই শাহ আলম টু এর কাছ থেকে নেওয়া হয়েছে। তারপরে গুরুমুখী স্ক্রিপ্ট যদি বলে, গুরুমুখী স্ক্রিপ্ট ইন্ট্রোডিউস বাই। গুরুমুখী স্ক্রিপ্ট হচ্ছে গুরু অঙ্গদ তৈরি করেছিল গুরুমুখী স্ক্রিপ্ট। তারপরে কি বলছে, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হোয়েন দ্য
ফার্স্ট অ্যাংলো বার্মা ওয়াজ স্টার্টেড। দেখো এই যে ফার্স্ট অ্যাংলো মারাঠাটা এইটা বার্মাটা হয়েছিল কবে হয়েছিল জানো? সেটা হয়েছিল আমাদের 24 সালে, 1824 থেকে 26 সাল পর্যন্ত হয়েছিল। এবার কথা হল এই পিরিয়ডে কে গভর্নর জেনারেল ছিল? এখানে আমাস্ট, এই আমাস্ট ছিল গভর্নর জেনারেল, ঠিক আছে। এই আমাস্ট কবে পিরিয়ড ছিল? এ ছিল 1823 থেকে শুরু করে 28 পর্যন্ত ছিল, তাহলে এর মধ্যেই পড়ে। তাহলে আমাস্ট দেখো কোথায় অ্যান্সার আছে, এই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে লাস্ট 50 নাম্বার কি বলছে যে হু ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল, মানে বলছে বাংলার লাস্ট, প্রথম তো আমরা পড়লাম যে বাংলার প্রথম স্বাধীন নবাব কে, সেটা হচ্ছে আমাদের কি নাম, মুর্শিদ কুলি খা। আর যদি বলে লাস্ট কে, সিরাজউদ্দৌলা। মনে করো সিরাজউদ্দৌলা স্বাধীন রাজা ছিল, তারপরে তাকে যুদ্ধ করে হারা হয়েছিল, তো লাস্ট ছিল সিরাজউদ্দৌলা। তাহলে অ্যান্সার হবে সিরাজউদ্দৌলা ইজ দ্য রাইট অ্যান্সার। সিরাজউদ্দৌলা দ্য রাইট অ্যান্সার। দেখো তোমাদের এই যে আমরা 50টা কোশ্চেন করলাম, তোমরা অবশ্যই হেল্প পাবে, রিভিশন করো। নেক্সটে আবার আমরা এখান থেকে শুরু করব। তো অতএব তোমরা একটু পড়াশোনা করো, একটু ভিডিওগুলো দেখো, শেয়ার করো, যদি ভালো লাগে শেয়ার করো, যদি মনে হয় আরও কিছু ভিডিও লাগবে তোমরা কমেন্টে জানাও, আমরা অবশ্যই চেষ্টা করব। অতএব পড়াশোনা করো, চাকরি পেতে গেলে পড়তে হবে, আর কিচ্ছু করার নেই, একটাই অপশান, পড়তে হবে, ঠিক আছে। চলো নেক্সট ভিডিওতে আমাদের দেখাবে। থ্যাংক ইউ।